সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও চাই। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর কাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক। খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আমরা যে বিষয়গুলো তোমাদের নিয়ে আলোচনা করছি এগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। তো চলো আজ আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব একটু তোমাদের বলে নিই। আজ তোমাদের একজন ছোট্ট বন্ধু দেবেন্দ্র, সে তোমাদের কার্ড দিয়ে গুণ করে দেখাবে। হ্যাঁ, এই গুণ ব্যাপারটা যে কতটা সোজা তুমি এটা দেখলেই বুঝতে পারবে। আগের দিনে তোমাদের বারবার বলেছি না আমরা যে যখন আমরা গুণ করব কার্ড দিয়ে করব, এককের কার্ড, দশকের কার্ড। তো সেই দেবেন্দ্র তার বইয়ে থাকা 3টে গুণ কার্ডের সাহায্যে করে আমাদের দেখিয়েছে। আমরা আজকে তার কাছে দেখে নেব ঠিক গুণটা আমাদের কিভাবে করা দরকার। তোমরাও কিন্তু কার্ড নিয়ে রেডি হয়ে থাকবে। আর তোমাদের আরেকজন বন্ধু অমৃতা, সে তোমাদের বলবে কি নিয়ে জানো? এই যে আমরা প্লাস্টিক ব্যবহার করি, প্লাস্টিক, এই ধরো মাছ আনতে যে আমরা প্লাস্টিক নিয়ে যাই অনেক সময় বাড়ি থেকে টিফিন ক্যারিয়ার না নিয়ে গিয়ে, কিংবা আমরা কোনো জায়গায় কোনো খাবার আনতে গেলে ভুলে যাই ব্যাগ নিয়ে যেতে, একটা বাড়তি প্লাস্টিক নিয়ে আসি। সেই প্লাস্টিকগুলো জমে 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 তোমরা তো দেখতেই পাচ্ছ এই বর্ষাকালে তোমার আশেপাশের কত ড্রেন জমে গেছে প্লাস্টিকে, সেখানে জল আটকে গেছে। তো এই প্লাস্টিক নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অমৃতা তোমাদের সামনে করবে। আসলে এটা সে করেছিল রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় আয়োজিত একটি বিজ্ঞান মেলা 2019 সালে সংগঠিত হয়। সেই মেলায় ও এটা নিয়ে বলেছিল, তারই ভিডিও রেকর্ডিং আমরা দেখব। আর তোমাদের ছোট্ট একজন বন্ধু সে বিজ্ঞানের একটি মজার পরীক্ষা করে দেখাবে এবং বোঝাবে যে বাতাসেরও থাকতে কিছুটা জায়গা লাগে। হ্যাঁ, বাতাসও কিছুটা থাকতে জায়গা নেয়, সেইটা নিয়ে বলবে তোমাদের ছোট্ট বন্ধু স্বপ্নীল। সে দেখাবে কিভাবে আমরা বুঝবো যে বাতাস কিছুটা জায়গা জুড়ে থাকে। এগুলো তো হলো। আর এরপর তোমাদের
সোমেন স্যার তোমাদের তৃতীয় শ্রেণীর আমার পরিবেশ বইয়ের একটি অংশ পড়াবে এবং তোমাদের গৌতম স্যার পঞ্চম শ্রেণীর মাই স্কুল ডেজের একটু অংশ তোমাদের পড়াবে। সেখানে গ্রামারের অংশগুলো তোমাদের করে শোনাবে। আর আমরা আমাদের শরীরকে ভালো রাখতে গেলে যে আলোচনাটা আমাদের ধারাবাহিকভাবে করে চলেছেন ডক্টর গৌতম মিস্ত্রি, যিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ, তিনি আমাদের বলবেন কোন কোন ধরনের ব্যায়াম করে আমরা ভালো থাকতে পারি। আমাদের কিডনির অসুখ, হার্টের অসুখ, আমাদের ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে অসুখ, সেগুলো আমরা বড় বয়সে যাতে না হয় তার জন্য আমাদের কোন কোন ধরনের ব্যায়াম করা উচিত, সেইটার আজ তৃতীয় পর্ব আলোচনা করবেন। আগে তো তিনি তোমাদের বলেছিলেন খাবার নিয়ে, এরপর তিনি এই ব্যায়ামের অংশটা রাখবেন। তাহলে চলো আজ আমরা শুরু করি একটা গান দিয়ে। এই গানটা হচ্ছে তোমাদের প্রথম শ্রেণীর আমার বইয়ে তোমাদের যে পরিবার নিয়ে ছড়াটা ছিল, সেই ছড়াটার পরেই যে ইংরেজি ছড়াটা আছে, সেই ছড়াটা চলো আমরা গানের সুরে করি। প্রথম শ্রেণী ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের বইয়ের 193 পাতা বের করো। আগের দিন আমরা তোমাদের এই যে পরিবার ছড়াটা পড়িয়েছিলাম, গানের সুরে পড়েছিলাম। আজ আমরা তার যে ইংরেজিটা সেটাও গানের সুরে পড়ব, করার চেষ্টা করব। তো চলো আমি একটু গাই, তারপর আমার সাথে একটু গাইবে তোমরা। তাহলে আমি শুরু করি। আওয়ার ফ্যামিলি অর্থাৎ আমাদের পরিবার। We sit around the table, mother, father and me. We sit around the table, mother, father and me. Grandparents are here as well, we all eat merrily. Grandparents are here as well, we all eat merrily. We sit around the table, mother, father and me. We sit around the table, mother, father and me. Grandparents are here as well, we all eat merrily. Grandparents are here as well, we all eat merrily. My brother talks, my sister smiles, our uncle, aunt and niece. My brother talks, my sister smiles, our uncle, aunt and niece. We sit close and share one love, a happy family these. We sit close and share one love, a happy family these. We sit close and share one love, a happy family these. তাহলে এরপর আমি এক লাইন, তোমরা আমার সাথে শুনে শুনে এক লাইন, কেমন? We sit around the table, we sit around the table, mother, father and me. Mother, father and me. We sit around the table, mother, father and me. Grandparents are here as well, we all eat merrily. Grandparents are here as well, we all eat merrily. Bolo. Grandparents are here as well, we all eat merrily. My brother talks, my sister smiles. My brother talks, my sister smiles, our uncle, aunt and niece. My brother talks, my sister smiles, our uncle, aunt and niece. We sit close and share our love, a happy family these. We sit close and share our love, a happy family.
share our love, a happy family this. We sit close and share our love, a happy family this. A happy family this. A happy family this. তাহলে আমাদের প্রত্যেকের পরিবার সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটা তো আমরা সবাই চাই, তাই না? তাহলে দেখো কি সুন্দর একটা ফ্যামিলির গল্প আমরা শুনলাম। আমাদের সবাইকে কিন্তু ফ্যামিলির সবাইকে রেসপেক্ট করতে শিখতে হবে, তাই? তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে। এইভাবেই তোমরা এই ছড়াগুলো করবে, গানের সুরে করবে। চলো তাহলে এরপর আমরা চলে যাই দেবেন্দ্রর কাছে। দেবেন্দ্র তোমাদের কার্ড দিয়ে গুণ করাটা কিভাবে আমরা করব হাতে কলমে, চলো আমরা দেবেন্দ্রর কাছে দেখে নিই, সে আমাদের কি সুন্দর করে বুঝিয়ে দেবে। আমি কার্ডের সাহায্যে গুণ করে দেখাচ্ছি। দেবেন্দ্র হাজরা। 5 গুণিত 16 মানে 5টা 16। 16 গুণিত 5 মানে হচ্ছে 16কে 5 বার নিয়ে যোগ। দেখো দেবেন্দ্র কার্ড দিয়ে ঠিক সেই কাজটাই এবার করবে। 1 2 3 4 5 6। তোমরা তো জানোই 16 মানে 1 10 6, অর্থাৎ 16 বানাতে গেলে তোমাকে নিতে হবে একটা 10-এর কার্ড এবং 6টা 1-এর কার্ড। দেখো ও ঠিক তাই করলো। একটা 16 1 10 1 2 3 4 5 6 দুটো 16 1 2 3 4 5 6 তিনটে 16 1 10 1 2 3 4 5 6 চারটা 16 আর একটা 16 1 2 3 4 3 4 5 6 5টা 16। এবারে অর্থাৎ দেখো ও এইভাবে মোট 5টা 16 বানালো। 1 10 6 1 10 6 করে মোট 6 বার সে নিল। এরপর ও করবে কি, এই কার্ডগুলো মিশিয়ে দেখবে ওর মোট কটা কার্ড হলো। সব 10 আগে দশকগুলো যোগ করব। 1 2 3 4 4 10 মানে 40 আর 1 10 50। আর এখানে এগুলো 1 2 3 4 5 6 7 8 9 10। আমার এককের কার্ড 10টাই, এর মানে এই 10টা এককের কার্ডের বদলে একটি দশকের কার্ড। কারণ তোমরা তো জানোই 10টি 1-এর কার্ড সমান একটি 10-এর কার্ড, ঠিক যেমন ওই 10টি 1 টাকার কয়েন সমান একটি 10 টাকার নোট। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টার বদলে
একটি দশকের কার্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টি এককের কার্ডের বদলে আরো একটি দশকের কার্ড। আর এবারে দশকের কার্ডগুলি মিলিয়ে দিলাম। 1 10 2 10 3 10 4 10 5 10 6 10 7 10 8 10। 8 10 মানে এখানে 80। তাহলে দেখো 16 গুণিত 5 মানে 16কে 5 বার নিয়ে যোগ করায় উত্তর হলো 80। সেটা দেবেন্দ্র চোখের সামনে দেখতে পেল। এবারে 6টা 13। অর্থাৎ 13 গুণিত 6 এই অঙ্কটা ও কার্ডের সাহায্যে বুঝে বুঝে মানে করবে। 1 10 3 1 2 3। 1 10 3 1 2 3। 1 10 1 2 3। 1 10 1 2 3। 1 10 1 2 3। 1 10 1 2 3। এবারে সব কটাকে মিলাবো। 1 10 2 10 3 10 4 10 5 10 6 10। 6 10 60। এইখানে দশকের কার্ডগুলো রাখলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টি এককের কার্ডের বদলে একটি দশকের কার্ড এখানে রাখলাম। 1 2 3 4 5 6 7 8। আর 8টি দশকের 8টি এককের কার্ড পড়ে রইল। তো এবারে এইগুলো 1 2 3 4 5 6 7। 7 1 2 3 4 5 6 7 8। 8 মানে 7 10 8 78। তাহলে দেখো 13 গুণিত 6 সমান 78। অর্থাৎ 13কে 6 বার নিয়ে যোগ করলে অর্থাৎ 6টা 13-র যোগফল 78। তাহলে বোঝা যাচ্ছে তো ব্যাপারটা। এভাবেই কিন্তু আমাদের কার্ড দিয়ে অঙ্কগুলি করতে হবে। এবারে 4 10 4-এর সঙ্গে 12 মানে 4টা 12 দরকার। 1 10 2 1 2। 1 10 1 2 2 10। দেখো ও এইভাবে 1 10 2 1 10 2 1 10 2 করে মোট 4টে 1 10 2 বানাচ্ছে। তোমরাও এইভাবে বানিয়ে যোগ করে দেখো 1 10 2কে 4 দিয়ে গুণ করলে কত হয়। এবারে 10গুলো যোগ। 1 10 2 10 3 10
4 10, 4 10 40, এইখানে 40 রাখলাম। 1 2 3 4 5 6 7 8, এবারে 8 মানে 4 10 8, 8 40। নমস্কার। তাহলে দেখলে তো দেবেন্দ্র কি সুন্দর বুঝিয়ে দিল। এভাবেই কিন্তু তোমরা গুণ করবে। গুণটা মানে যে বারবার যোগ, একটা সংখ্যাকে বারবার যোগ করলে যে গুণ হয় সেটা আমরা বুঝে গেলাম। দেখো এই অঙ্কের বিষয়গুলো, এগুলো তো আমাদের মাথার মধ্যে হচ্ছে, এগুলো তো আর সত্যি সত্যি কোথাও ঘটছে না, আমাদের পুরোটাই ঘটছে মাথার মধ্যে। তাহলে সেইটা আমরা যত হাতে কলমে করব তত আমরা ভালোভাবে বুঝতে পারবো, তাই না? তাহলে চলো এরপর আমরা চলে যাই সোমেন স্যারের ক্লাসে। সোমেন স্যার তৃতীয় শ্রেণীর আমার পরিবেশ বইয়ের আলোচনা করবেন। কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের তৃতীয় শ্রেণীর 131 পাতার পাহাড়ে চড়ার মজা বিষয়টি পড়াবো। তাহলে এসো শুরু করা যাক। তাহলে এসো বিষয়টি জেনে বুঝে নিই। তোমরা আমার সাথে কিন্তু পড়বে, ঠিক আছে? তাহলে বলো তো বন্ধুরা, তোমরা এখানে বইয়ের ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক বলেছ, পর্বত রয়েছে, পাহাড়, ছেলেমেয়েরা আর দিদিমণি ছেলেমেয়েদেরকে নিয়ে পাহাড়ের রাস্তায় চড়ছেন। এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টি পড়বো সেই বিষয়টি আজকে কি? পাহাড়ে চড়ার মজা মানে আনন্দ। দিদিমণির সঙ্গে পাহাড়ে বেড়াতে গেছে ছেলেমেয়েরা। তরতর করে উঠে যাচ্ছে রতন, ইলিয়াস, রাবেয়া, তিতলি, জেমসরা। দিদিমণি ওদের সঙ্গে পেরে উঠছেন না। তিতলি একটা বাঁকের পিছনে গিয়ে ঝোপের পেছনে লুকিয়ে পড়ল। তাকে না দেখে রতন বলল, তিতলি কই? ইলিয়াস তাকে খুঁজতে ছুটল। অনেকটা এগিয়েও তিতলিকে পেল না। এবার পিছন থেকে হাসতে হাসতে এগিয়ে এলো তিতলি। বলল, ঝোপের পাশ দিয়ে যাওয়ার সময় একবার তাকালি না? আমি তো লুকিয়েছিলাম। ঘণ্টাখানেক ধরে হৈ হৈ হলো। তারপর সবাই নামতে শুরু করলো। রিমঝিম আর মিঠাই আস্তে আস্তে নামলো। জেমস বলল, পাহাড়ে চড়া খুব মজার, আবার একদিন আসবো। রিমঝিম পাহাড়ে ওঠার সময় হাঁপাচ্ছিল। বলল, আমি স্বাস্থ্যটা ভালো করে ফেলবো, পরের বার আর হাঁপাবো না। মিঠাই খুব মোটা, সে বলল, আমি খাওয়া দাওয়া বদলে ফেলবো, পরের বার তোদের মতনই ছুটবো, দেখিস। দিদি বললেন, এই তো চাই, কি কি করলে স্বাস্থ্য ভালো হয় তা তোমরা জানো, সেভাবে সব কিছু করো, পরের বার আর কেউ হাঁপাবে না, আর তোমাদের সবার স্বাস্থ্য সম্পদ হয়ে উঠবে। তাহলে তোমরা দেখলে যে স্বাস্থ্য কিন্তু একটা কি সম্পদ। তোমরাও কিন্তু সম্পদ, আমাদের দেশের মানুষও, তোমাদের ছাত্রছাত্রী, আমরা মানুষজন, আমরা কিন্তু দেশের সম্পদ। আমাদেরকে বলে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স। তাহলে আমরা যেমন একটা দেশের সম্পদ, আমাদের স্বাস্থ্য, হেলথ ইজ ওয়েলথ কথাতেই আছে, তোমরা জানো। তাহলে স্বাস্থ্য একটা সম্পদ। সম্পদ মানে ঐশ্বর্য, প্রাচুর্য। আচ্ছা, এইখানে সম্পদ মানে ঘরের শুধু ধন, প্রাচুর্য, ঐশ্বর্য নয়, এখানে দেশের সম্পদের কথা বলা হচ্ছে। যেমন দেশের সম্পদ বলতে পাহাড়,
পর্বত, গাছপালা, কলকারখানা, জল, সমস্ত কিছুই আমাদের দেশের সম্পদ। তাহলে সম্পদ মানে জানলে। তাহলে দেখো, আমরা এখানে কয়েকটা প্রশ্ন আমরা দেখে নেব করপত্র। দেখো আমরা এখানে করেছি। আচ্ছা বলো তো, ছেলেমেয়েরা কোথায় বেড়াতে গিয়েছিল? ঠিক বলেছো, পাহাড়ে। তিতলি কোথায় লুকিয়ে পড়ল? বাঁকের পেছনে গিয়ে ঝোপের পেছনে। ঠিক বলেছ। আচ্ছা বলো তো, ছেলেমেয়েরা পাহাড়ে কতক্ষণ ছিল? 1 ঘন্টার মতো, প্রায় ঘন্টা খানেক। ঠিক বলেছ। পাহাড়ে চড়া খুব মজার, কথাটি কে বলল? জেমস। পাহাড়ে ওঠার সময় কে হাঁপাচ্ছিল? রিমঝিম। পাহাড়ে ওঠার সময় কে হাঁপাচ্ছিল? রিমঝিম। সম্পদ মানে আগে বললাম, সম্পদ, ঐশ্বর্য বা প্রাচুর্য। তাহলে এখানে তাহলে বলো তো, তোমরা এখানে কোন কোন বিষয় মিল পেলে? হ্যাঁ, ঠিক বলেছ। ভূগোল আছে, পাহাড় যেমন ভূগোলের বিষয়, সেরকম স্বাস্থ্য আমাদের বিজ্ঞানের বিষয়। এরকম অনেক বিষয় এর মধ্যে লুকিয়ে আছে। যাই হোক, তোমরা দেখলে তাহলে আমাদের পৃথিবীর উপরিভাগের যে গঠন বা ভূমিরূপ সেটা বিভিন্ন রকম হয়, একই রকম থাকে না। কোথাও উঁচু থাকে, কোথাও নিচু থাকে, কোথাও আবার একেবারে সমতল। তাহলে ভূমির উপরিভাগের যে গঠন সেটা হচ্ছে ভূমিরূপ। যেমন যেমন কোথাও উঁচু পাহাড় আছে। আচ্ছা তোমরা কে কে পাহাড় দেখেছো বলো? ঠিক বলেছ। আমাদের যেমন বাঁকুড়াতে আছে শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড়, খুব উঁচু জায়গা না, অনেকটা এলাকা জুড়ে আছে। সেরকম একটু পুরুলিয়ার দিকে যাও, অযোধ্যা পাহাড়। এরকম অনেক আমাদের জেলাতে পাহাড় আছে। আর উত্তরবঙ্গ মানে যেখানে পাহাড়ি এলাকা, উঁচু এলাকা। তাহলে এরকম অনেক পাহাড় তুমি দেখতে পাবে। তাহলে তোমরা জানো আমাদের স্কুল থেকেও তোমাদেরকে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল, যেমন পুরুলিয়া সায়েন্স সেন্টার। সেরকমই দিদিমণি এই ছেলে মেয়েদেরকে নিয়ে একটি শিক্ষামূলক ভ্রমণে গেছেন। আর সে পাহাড়ে চড়ার মজা খুব ছেলেদের মজা পেয়েছে। তো সেরকম দিদিমণি ওদের সঙ্গে করে নিয়ে গেছেন। তাহলে দেখলে তো, তাহলে বলো তো কারা তত্তর করে উঠে যাচ্ছে? ঠিক বলেছ, রতন, ইলিয়াস, রাবেয়া, তিতলি, জেমসরা এরা খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। কেন বলো তো? এরা খুব হালকা রঙের আর কি, পাতলা। আর রিমঝিম আর মিঠাই আস্তে আস্তে নামলো, কারণ ওরা হচ্ছে একটু মোটা আর কি। ঠিক আছে, ওদের খুব কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে। যেমন দেখো, আগেই বললাম যে রিমঝিম পাহাড়ে ওঠার সময় হাঁপাচ্ছিল। তাহলে পাহাড়ে ওঠার সময় কী হাঁপাচ্ছিল? রিমঝিম। রিমঝিম তখন বলল, আমি স্বাস্থ্যটা ভালো করে ফেলবো। আচ্ছা তোমরা যে কোনোদিন পাহাড় যাও, পাহাড়ে যে উঠো, দেখবে পাহাড়ে উঠতে খুবই কষ্ট হয়। তাই মোটা মানুষদের একটু কষ্ট বেশি হবে। আবার নামার সময় কিন্তু হাত পা খুব কাঁপতে থাকে। নামাটা খুবই মানে কষ্টকর, নামা ওঠা দুটো কষ্টকর। তাহলে সেই জন্য বলছে, কারণ খাড়া থাকে তো, পাহাড়টা খুব খাড়া ঢালু, সেজন্য উঠতে এবং নামতে খুব কষ্ট হয়। সে বলল, কে? মিঠাই খুব মোটা। সে বলল, আমি খাওয়া দাওয়া বদলে ফেলবো। তাই খাওয়ার অভ্যেস, কেউ অনেক এখনকার দিনে ছেলেমেয়েরা সব ফাস্টফুড খাবার খাচ্ছে। তার ফলে কী হচ্ছে, তারা খুব মোটা হয়ে যাচ্ছে। যে শাকসবজি, ফলমূল এসব খাবার খেলে কি হয়, শরীর স্লিম থাকে এবং স্বাস্থ্য ভালো বজায় থাকে। এবং তাছাড়াও তোমরা ভোর সকালবেলা উঠে হাঁটাচলা করতে পারো, কিছু ব্যায়াম করতে পারো। ডাক্তারবাবু তোমাদের কাছে বলেছেনই, যেটা করলে স্বাস্থ্য খুবই ভালো থাকবে, কারণ স্বাস্থ্য হচ্ছে আমাদের একটা সম্পদ, তোমরা আগে দেখলে। তাহলে তোমরা পাহাড় পর্বত সম্বন্ধে জানলে। এই যে ছবিটা ভালো করে দেখো, দেখতে পাচ্ছ, এই যে পাহাড় প্রথমে একটা উঠেছে,
তারপর আবার এই পাহাড় একটা পর্বতমালা, এটা একসঙ্গে অনেকগুলো পাহাড় আছে। পাহাড় পর্বতের চেয়ে পাহাড়ের থেকে একটু বড় হয়, আর পাহাড় একটু সামান্য ছোটো হয়ে, যাই হোক। তো এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ তোমরা পাহাড়, কোনোটা ছোটো কোনোটা বড়, বিভিন্ন রকম আছে। তোমরা যদি কোনো অযোধ্যা পাহাড় যাও পুরুলিয়া, দেখতে পাবে অনেক ছোট বড় অনেক পাহাড় আছে। সব পাহাড় সমান নয়, কোনোটা বড় আছে কোনোটা ছোটো আছে। যাই হোক, তাহলে তোমরা বুঝতে পারলে। তাহলে এই পাহাড় পর্বত এগুলো হচ্ছে আমাদের একটা সম্পদ, এদেরকেও আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এই পাহাড় পর্বতে তো অনেক জায়গা থেকে অনেক ঝর্ণা বেরোয় জল, এবং এখানে প্রচুর গাছপালা, পশু পাখিদের বাসস্থান। যাই হোক, এরাও তাহলে আমাদের সম্পদ। আর পাহাড়ে কোনো যাও, দিদিমণি মাস্টারমশাই এদের কথা কিন্তু শুনবে, কোথাও লুকিয়ে যাও না, ঠিক আছে? তাহলে তোমরা দেখলে, এটা ভালো করে কিন্তু মন দিয়ে পড়বে, এক পাতা শ্রুতিলিখন করবে। আচ্ছা, পরের পাতা আমরা চলে যাই। পরের পাতা দেখো 132 পাতায়, দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। কি কি করলে স্বাস্থ্য ভালো হয়, তুমি কি কি করো, কি কি করো না, নিচে লেখো। তা কী কী করলে স্বাস্থ্য ভালো হয়, তোমরা এই বিষয়টা পড়লে আগের পাতায় দেখো। এই যে খাওয়া দাওয়া বদলে ফেলতে হবে, আর কি কিছু ব্যায়াম করতে হবে, যেটা করলে আমাদের ভালো হবে। আর এর মধ্যে কী কী তুমি করো সেটা তুমি নিজে লিখবে, আর কি কি করো না সেটা তুমি নিজে করবে। এটা তাহলে এটা বাড়ির কাজ, এটা তোমরা করে দেখাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরের ক্লাসে দেখা হবে। টাটা। তাহলে পাহাড়ে চড়ার মজা তোমরা জানলে। চলো এরপর আমরা চলে যাই অমৃতার কাছে। অমৃতা তোমাদের প্লাস্টিক নিয়ে যে কথাগুলো বলবে এগুলো মন দিয়ে শোনো। কি ভয়ানক দূষণ হতে পারে হয় প্লাস্টিক থেকে, এবং আমরা কিভাবে প্লাস্টিক দূষণ কমাতে পারি সেই নিয়ে এই সুন্দর আলোচনাটা আমরা শুনে নেব অমৃতার কাছে। তোমাদের জানিয়ে রাখি, অমৃতা এই বিষয়টি বলেছিল রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল আয়োজিত বিজ্ঞান মেলায়। এটি তারই রেকর্ডিং। প্লাস্টিক আমাদের মানব সভ্যতার একটি আবিষ্কার। এই প্লাস্টিক তৈরি হয়ে আমাদের অনেক সুবিধা লাভ হয়েছে। এর ফলে আমাদের অনেক সুবিধা লাভ হয়েছে, কিন্তু প্লাস্টিক আমাদের ভয়ঙ্কর বিপদের মুখে সম্মুখীন করেছে। আমরা প্লাস্টিক তৈরি হয় পলিথিন থেকে। এর আসল নাম পলিইথিলিন। ইথিলিন অণুগুলো থেকে তৈরি হয় পলিথিন। কার্বন ও হাইড্রোজেন দিয়ে এই যৌগটা পৃথিবীতে তৈরি হলেও কিন্তু কোনো পোকামাকড় এটাকে খেয়ে ফেলতে পারে না, তাই এটা পচে না, অর্থাৎ নষ্ট হয় না। প্লাস্টিক পৃথিবীতে একবার তৈরি হলেও বহু হাজার হাজার বছর ধরে রয়ে যায়। এই দেখুন, আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে কত প্লাস্টিক জমে আছে। আমাদের প্লাস্টিক আমাদের সামনে কত ভয়ঙ্কর বিপদ ঘটাচ্ছে। তাহলে এখন আমাদের লক্ষ্য হবে প্লাস্টিকের হাত থেকে বাঁচা। সমুদ্রের নিচে কত প্রাণী বিপন্ন হয়ে মরে যাচ্ছে। এর ফলে কিন্তু সমুদ্রের নিচে প্রাণী কম থাকবে, মাছ কম থাকবে, প্লাস্টিকের টুকরো বেশি থাকবে। এতে যদি আমরা ভেবে নিই এতে আমাদের আর কি না, এতে কিন্তু মানব সভ্যতাও শেষ হয়ে যাবে। তাই আমাদের সকলকে বাঁচতে গেলে প্লাস্টিক নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। আমরা চাইলে প্লাস্টিক দিয়ে কি করতে পারি দেখুন, আমরা চাইলে প্লাস্টিক দিয়ে ঘর তৈরি করতে পারি, রাস্তা তৈরি করতে পারি, নৌকো তৈরি করতে পারি, ঝুড়ি তৈরি করতে পারি, ডাস্টবিন তৈরি করতে পারি, ইত্যাদি তৈরি করতে পারি। এবং প্লাস্টিক দিয়ে রাসায়নিক প্রক্রিয়া নিয়ে জৈব গ্যাস তৈরি করতে পারি। এতে কিন্তু জ্বালানি হিসেবেও কাজ
বাঁচতে পারে। তাই এটা তো আমরা একা একা করতে পারি না, তাই আমরা কি করবো? এই তো আমাদের সামনেই পিকনিক আসছে, আপনারা নিশ্চয়ই শালবান্ধ অন্য কোনো স্থানে পিকনিক করতে যাবেন। সেখানে গিয়ে প্লাস্টিকের পাতা ব্যবহারের বদলে শাল পাতা ব্যবহার করুন, প্লাস্টিকের গ্লাস ব্যবহারের বদলে কাগজের গ্লাস ব্যবহার করুন। এবং আমরা যখন বাজারে যাব সাথে করে একটা ব্যাগ বা ঝোলে নিয়ে যাব এবং টিফিন কারিও নিয়ে যাব, যাতে মাছের সাথে আমাদের বাড়িতে প্লাস্টিকটা না আসে। এবং আমরা যখন চা খাবো তখন কাগজের কাপে করে চা খাবো। এরকম করে যদি আমরা ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করে নিতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই বিশাল বড় পৃথিবীটাকে প্লাস্টিক মুক্ত করতে পারবো। এবং বিজ্ঞানীরা যদি চায় প্লাস্টিকের বিকল্পে অন্য কিছু তৈরি করতে পারে, তাহলে সেটা পরবর্তীকালে উপযোগী করা হবে। এবং এই দেখুন, প্রাণপণে পৃথিবীর সারা জঞ্জাল নবজাতকের কাছে এই আমরা দৃঢ় অঙ্গীকার। আসুন অঙ্গীকার নিই, প্লাস্টিক ব্যবহার কমাবো, প্লাস্টিক আবর্জনা পুনরায় ব্যবহারের সচেতন করবো সকলে, প্লাস্টিকের বিকল্প যা পচনশীল আর সন্ধান করবো সকলে মিলে। তাহলে আরেকবার বলি, একবার ব্যবহার করে ফেলে দেওয়া প্লাস্টিক পুনরায় ব্যবহার করবেন না। পুনরায় ব্যবহার করব। খুব সুন্দর। এবারে তুমি এখানে কি করব, আমাদের ভিডিও কি বলে গেছেন কাল সেটা বলো, যে আমাদের প্লাস্টিক বলেছেন আমরা বাড়িতে প্রত্যেকে কি করব দেখাও, ইকোব্রিক্স বানাবো দেখাও। এবং আমরা প্লাস্টিক যেখানে যত প্লাস্টিক আছে সেগুলো একটা বোতলের মধ্যে জমা করব। এগুলোর সাহায্যে আমরা কি করতে পারি? এগুলোর সাহায্যে আমরা বোতল দিয়ে ওই তো ওখানে দেখানো রয়েছে, ঘর বানাতে পারি দেখাও। ঘর তৈরি করতে পারি, রাস্তা তৈরি করতে পারি, নৌকো তৈরি করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের চেষ্টা করতে হবে প্লাস্টিক। খুব সুন্দর বলেছে, সবাই একটা হাততালি দাও জোরে। দেখলে তো কোন বিষয়গুলো বললো, এগুলো আমাদের একটু মেনে চলতে হবে, একটু মাথায় রাখতে হবে, যাতে আমি আমার ব্যবহারিক জীবনে প্লাস্টিকের ব্যবহার কমাতে পারি। তাহলে চলো এরপর আমরা চলে যাই গৌতম স্যারের ইংরেজি ক্লাসে। ওয়েলকাম টু অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা পঞ্চম শ্রেণীর ইংরাজি এটা আমরা আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম মাই স্কুল ডেজ, এটা আমাদের হয়েছে, আমাদের অ্যাক্টিভিটি 6, 7, 8 আগের দিন হয়েছে, তোমরা ভালো করে পড়েছো, দেখে নিয়েছো। এখন আমরা অ্যাক্টিভিটি 9 এবং 10 এই দুটো অ্যাক্টিভিটি আজকে আমরা এখন করব। তো তোমরা একটু ভালো করে দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 59 এবং 60, এই দুটো পেজ নাম্বারে আজকে আমরা আলোচনা করছি। তো আমাদের অ্যাক্টিভিটি 9 দেখো তোমরা, এখানে এই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো অনেকটা ব্যাকরণ, গ্রামাটিক্যাল, ঠিক আছে না? তো এগুলোর আমাদের অ্যাক্টিভিটি 9A এটা যে রয়েছে দেখো কি বলছে, লেটস আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট বার করতে হবে। তো সাবজেক্ট এবং প্রেডিকেট কি, আগে যদি আমরা এই দুটো জিনিস জেনে নিই তাহলে আমরা নিজেরাই করতে পারবো। তো একটা বাক্যের দুটো অংশ থাকে, এ সেন্টেন্স ডিভাইডেড ইন্টু 2 পার্টস, দুটো অংশে একটা বাক্য থাকে, ঠিক আছে? একটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা, আর একটা হচ্ছে তোমার কি প্রেডিকেট বা বিধেয় বা কর্ম, ঠিক আছে? তাহলে সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট, বাক্যের দুটো অংশ। সাবজেক্ট কি? সাবজেক্ট বা কর্তা হলো বাক্যের সেই অংশ যেটা সম্বন্ধে বাক্যটাতে কিছু বলা হচ্ছে। সাবজেক্ট বা কর্তা হলো সেটা যেটা সম্বন্ধে বাক্যটাতে কিছু বলা হচ্ছে। আমরা সাবজেক্ট বার করতে পারবো যদি ভার্বকে আমরা কে বা কি দিয়ে, ঠিক আছে, হু বা হোয়াট দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা এই সাবজেক্টকে পাবো, ঠিক আছে? আর প্রেডিকেট বাক্যের বাকি অংশটা, ঠিক আছে? প্রেডিকেট হলো বাক্যের অবশিষ্ট অংশ যেটিতে বিষয় বা সাবজেক্ট সম্বন্ধে কিছু বলা হয়েছে, ঠিক আছে?
সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয়েছে, সেটা হচ্ছে প্রেডিকেট। আমরা একটা উদাহরণ দেখলে আমাদের পরিষ্কার হয়ে যাবে। ধরো বললাম অনুষ্কা রিডস ইন ক্লাস 5। অনুষ্কা পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে অনুষ্কা এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে না? আর বাকি রিডস ইন ক্লাস 5 এটা হয়ে গেল প্রেডিকেট। তাহলে ভার্বকে আমরা যদি কে দিয়ে প্রশ্ন করেছি, কে পড়ে, না অনুষ্কা, তাহলে অনুষ্কা এখানে কি হয়ে গেল? সাবজেক্ট, ঠিক আছে? তো বাক্যের দুটো অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তো আমাদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, তাহলে আমরা এখন বুঝতে পারবো যে অ্যাক্টিভিটি আমাদের 9-এর এ। দেখো তোমরা তোমাদের বইয়েতে প্রথম দেখো রয়েছে ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপ ফেবলস। তাহলে এই বাক্যটাতে আমাদের সাবজেক্ট প্রেডিকেট বার করতে হবে। তাহলে সাবজেক্ট কি হবে বলে ফেলো। সাবজেক্ট এখানে হবে ওয়ান ডে হি, ঠিক আছে না? হি এর সাথে এই অংশটা আমাদের নাউন ফ্রেজ হিসাবে আছে, ঠিক আছে? ওয়ান ডে প্রোনাউন আছে, প্রোনাউন ফ্রেজ হিসাবে, নাউন ফ্রেজ হিসাবে রয়েছে ওয়ান ডে হি, ঠিক আছে না? ওয়ান ডে হি এটা হয়ে গেল সাবজেক্ট, আর বাকি অংশটা আমাদের প্রেডিকেট, ঠিক আছে? পরবর্তী প্রশ্নটা দেখো, বিডি রয় টট আস ইংলিশ। তাহলে আমরা যদি ভাবকে কে দিয়ে প্রশ্ন করি, তাহলে কে শিখাতেন, না বিডি রায়। তাহলে বিডি রায় এখানে হয়ে যাবে সাবজেক্ট, বাকি অংশটা টট আস ইংলিশ এটা হয়ে গেল প্রেডিকেট, ঠিক আছে? পরেরটি দেখো, হি ওয়াজ এ স্মল ম্যান অ্যান্ড হি টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি, ঠিক আছে? এটার মধ্যে থেকে আমরা সাবজেক্টগুলো বার করে নেব। সাবজেক্ট হবে হি এবং উই। হি এবং উই এই দুটো হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট, বাকি অংশটা আমাদের প্রেডিকেট, ঠিক আছে? তারপরের প্রশ্ন, বাট আই কুড ড্র ভেরি ওয়েল। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, ঠিক আছে? কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। তাহলে এখানে সাবজেক্ট কি হবে? বাট আই এটা হয়ে গেল সাবজেক্ট, আর বাকি অংশটা হয়ে যাচ্ছে আমাদের প্রেডিকেট, ঠিক আছে? পরে, আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, ঠিক আছে? বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কি উপলক্ষে আশুবাবুকে হলঘরটা সাজানোর দায়িত্ব দেওয়া হতো। তাহলে কাকে দায়িত্ব দেওয়া হতো বলে ফেলো, কি হবে? না বলে ফেলো। তাহলে আশুবাবু। তাহলে এখানে তোমাদের আশুবাবু এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, আর বাকি অংশটা হয়ে যাবে আমাদের প্রেডিকেট, ঠিক আছে? তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আমাদের অ্যাক্টিভিটি 9-এর যে বি, সেখানে দেখো একই আছে। এটাতে কি বলেছে, না এটাকে তোমাদের ছক করতে বলেছে। লেটস স্প্লিট দ্য সেন্টেন্সেস মেনশন ইন অ্যাক্টিভিটি 9A ইন্টু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড ফিল ইন দ্য গিভেন চার্ট। একটা চার্ট করতে বলেছে, সেই চার্টে আমাদের এই যে অ্যাক্টিভিটি 9-এর এ যেটা আমরা পড়লাম, সেটাকে আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট আলাদা আলাদা করে লিখতে বলেছে। এটা তোমরা বাড়িতে করে ফেলবে। 9-এর এ সেটার থেকে তোমরা 9B এই চার্টটা তোমরা বাড়িতে করবে। এটা তোমাদের টাস্ক রইল, এটা তোমরা প্রত্যেকে বাড়িতে করবে। পরবর্তী অংশ দেখো। আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো এরপর চলে যাই ডক্টর গৌতম মিস্ত্রির ক্লাসে। তিনি আমাদের বলবেন কোন ব্যায়াম করে আমরা আমাদের আগামী দিনে হতে চলা বা হতে পারে এই সম্ভাবনা রয়েছে তো, যে হার্টের অসুখ, কিডনির অসুখ, সুগার, ব্লাড প্রেশার, এগুলোকে আমরা আটকে কি দিতে পারি? হ্যাঁ পারি। এখন থেকে ব্যবস্থা নিলে পারি, খাবার দাবারের অভ্যাস বদলালে পারি এবং শরীরচর্চা করলে পারি। কিন্তু কোন শরীরচর্চা? চলো ওনার কাছে শুনে নিই।
ব্যায়ামের আলোচনার তৃতীয় পর্বে বিভিন্ন ব্যায়ামের শ্রেণীর বৈশিষ্ট্য ও তার উপকারিতা নিয়ে আলোচনা করব। কি কি উপকার পাওয়া যায় বিভিন্ন ধরনের ব্যায়ামে, সেটা আমাদের আজকে আলোচ্য বিষয়। আজ ব্যায়ামের বিভিন্ন প্রকার নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা করতে চলেছি। বিগত পর্বে আমরা এই ব্যায়ামের শ্রেণীগুলোর নাম উল্লেখ করেছি, যেমন অ্যারোবিক ব্যায়াম হচ্ছে প্রথম শ্রেণীর ব্যায়াম, অর্থাৎ দৌড়ঝাঁপের ব্যায়াম বা আইসোটোনিক ব্যায়াম। দ্বিতীয় হলো অ্যানারোবিক ব্যায়াম, অর্থাৎ ডাম্বেল বারবেল ভাজা, ভারোত্তোলন, ওয়েট লিফটিং, এটার আর এক নাম আইসোমেট্রিক ব্যায়াম। তৃতীয় হলো খালি হাতের ব্যায়াম বা ফ্রি হ্যান্ড ব্যায়াম। আর চতুর্থ হলো যোগ ব্যায়াম। তার মধ্যে দুটো শ্রেণী, প্রাণায়ামটা বাদ দিচ্ছি, হঠযোগ বা যোগাসন নিয়ে কিঞ্চিত আলোচনা করব। সেটা আসলে দেখবে আলোচনাতে বুঝতে পারবে, সেটা আসলে ওই খালি হাতের ব্যায়ামেরই একটা বিশেষ নাম। প্রথমে বলি অ্যারোবিক ব্যায়াম সম্বন্ধে। এইটা সবচেয়ে উপকারী, এর সুফলের যুক্তিগ্রাহ্য ব্যাখ্যাও আছে। বৈজ্ঞানিক পরীক্ষায় অ্যারোবিক ব্যায়াম রোগ নিরাময়ে সফল বলে প্রমাণিত। অ্যারোবিক ব্যায়াম দীর্ঘ সুস্থ কর্মক্ষম জীবন দেয়, তারও প্রমাণ আছে। অ্যারোবিক ব্যায়ামে গুণগতভাবে দুটো উপকার করে। প্রথমে শরীরের পেশির স্বাভাবিক শক্তি ও কর্মক্ষমতা বজায় রাখে। যদিও কৃত্রিম অস্বাভাবিক আবেদনের দেখনদারি পেশি ফোলায় না। প্রথম ধরনের উপকারের চেয়েও দ্বিতীয় ধরনের উপকারটা সবচেয়ে দামি, আর সেটা আর কোনো ব্যায়ামেই পাওয়া যাবে না। প্রথম ধরনের উপকারটা সহজেই বোঝা যায়, পেশি সংকোচন প্রসারণ তো হচ্ছেই, তার ফলে পেশি স্বাভাবিকভাবেই সুগঠিত হবে। দ্বিতীয় উপকারটা বুঝে নেওয়া যাক। এটা মনে করে নিই যে অ্যারোবিক ব্যায়ামে দীর্ঘ সময় ধরে আমাদের শারীরিক ক্ষমতার শেষ সীমার অল্প নিচে, অল্প কমে দৌড়ঝাঁপের মতন কোনো ব্যায়াম বেশ কিছুক্ষণ ধরে চালিয়ে যেতে হবে। সেটা অনেকটা ওই ম্যারাথন দৌড়ের মতন হবে। সেটা এক নাগাড়ে সাঁতার কাটা বা নাচাও হতে পারে, আবার ফুটবল, টেবিল টেনিস, লন টেনিস, ব্যাডমিন্টন, কবাডি খেলা, অথবা ট্রেডমিল যন্ত্রে বেশ কিছুক্ষণ দৌড়ানো, এসব হতে পারে। সিনেমার তারকারা বা পেশাদার খেলোয়াড়রা অথবা বুদ্ধিমান সেলিব্রিটিরা যেহেতু উন্মুক্ত মাঠে দৌড়তে পারেন না, তাদের একমাত্র সম্বল ট্রেডমিল যন্ত্র। সেই যন্ত্রে এয়ার কন্ডিশন ঘরে লোকচক্ষুর অন্তরালে এনারা ঘাম ঝরানোর অ্যারোবিক ব্যায়াম করেন তাদের পেশার তাগিদে। এটা করতে না পারলে তাদের পেশার অপমৃত্যু ঘটে। তাদের এই কর্মকাণ্ডের পিছনে সুস্থ নিরোগ শরীর প্রাপ্তির চেয়েও বেশি তাদের কাছে আবেদনে সেটা হলো নিজের পেশায় স্বমহিমায় টিকে থাকার উপায়। দৌড়ঝাঁপের ব্যায়ামে একটা বিশেষ ঘটনা ঘটে, যেটা অন্য কোনো ব্যায়ামে হয় না। সেটা হলো হৃদস্পন্দনের হার বা পালস রেট অন্য ধরনের ব্যায়ামের থেকে অনেকটা বেড়ে যায়, আর সেই অবস্থাটা চলতে থাকে অনেকক্ষণ, ধরো 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। এর ফলে সেই ব্যায়ামে মানে শরীর চর্চার সময় প্রচুর ঘাম ঝরে। ব্যায়াম শুরু করার 10 মিনিট পরে থেকে যদি ঘাম ঝরা শুরু না হয়, তাহলে বুঝতে হবে ব্যায়ামের মাত্রা যথাযথ হচ্ছে না, কম হচ্ছে। ঘাম ধরার সময় থেকে একটা বিশেষ ধরনের স্বাস্থ্যকর শারীরিক প্রক্রিয়া শুরু হয় আমাদের শরীরের ভেতরে, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্তের সুগার বেড়ে যায় না, রক্তের কোলেস্টেরল সীমার মধ্যে থাকে। এই সুবিধা কিন্তু অন্য কোনো ধরনের ব্যায়ামে মিলবে না। দৌড়ঝাঁপের ব্যায়ামে আরও একটা প্রাপ্তি হয় আমাদের শরীরকে এই ব্যায়াম একটানা শারীরিক পরিশ্রম করার মতন উপযুক্ত করে দেয়। অর্থাৎ অ্যারোবিক ব্যায়াম করার ফলে আমরা বেশিক্ষণ ধরে দৌড়ঝাঁপ করতে পারি। অ্যারোবিক ব্যায়ামের ফলে হৃৎপিণ্ড, ফুসফুস, রক্ত চলাচল এইসব ধরনের ব্যায়াম না করা মানুষের চেয়ে বেশি কর্মক্ষম হয়। অর্থাৎ যে মানুষ এই ধরনের শরীরচর্চা করেন না, তিনি অল্প দৌড়ালেই হাঁপিয়ে যান। নিয়মিত অ্যারোবিক ব্যায়াম করা মানুষের মতন তাদের দম থাকে না। নিয়মিত অ্যারোবিক এক্সারসাইজ করা মানুষের হৃৎপিণ্ডের গতি বা পালস রেট
একটু কম থাকে। কেন থাকে সেটা বলছি। তার কারণ একটাই, যে প্রতিটা হৃদস্পন্দনে অ্যারোবিক ব্যায়াম করা মানুষের হৃৎপিণ্ড অনেকটা বেশি রক্ত পাম্প করে, তাই হৃৎপিণ্ডকে বেশি ঘন ঘন পাম্প করতে হয় না। এর ফলে পালস রেট বা হৃদস্পন্দনের হার অ্যারোবিক ব্যায়াম না করা মানুষের চেয়ে অনেকটা কম থাকে। একজন দক্ষ অ্যাথলিটদের দেখা গেছে যে তাদের পালস রেটটা বেশ কম থাকে আমাদের এমনি যারা অ্যাথলিট নয় তাদের চেয়ে। এটার ফলে কি হয়? এর ফলে হৃৎপিণ্ড বিশ্রাম পায়। যে অঙ্গকে জন্ম থেকে মৃত্যু অবধি একটানা কাজ করে যেতে হয় আমাদের বাঁচিয়ে রাখার জন্যে, সেই অঙ্গ মানে হার্ট যদি বিশ্রাম পায় সে অনেক দিন কাজ করতে পারে। অর্থাৎ দৌড়ঝাঁপের ব্যায়ামে মানুষের আয়ু বাড়ে, কর্মক্ষমতা বাড়ে, মাঝ বয়সের মানন রোগ থেকে সহজেই সুরক্ষা মেলে, তাদের উচ্চ রক্তচাপের সুগারের রোগ থেকে মুক্তি মেলে, অর্থাৎ বেঁচে থাকার খরচ কমে যায়। দ্বিতীয় ধরনের ব্যায়াম যেটা অ্যানারোবিক ব্যায়াম, এই ধরনের ব্যায়ামে পেশি সুগঠিত হয় বলে এই ধরনের ব্যায়ামও কিছু করা দরকার। অ্যারোবিক ব্যায়ামে যদি কেউ 1 ঘন্টা সময় বরাদ্দ করেন, তবে অ্যানারোবিক ব্যায়ামের জন্যে 15 থেকে 20 মিনিট সময় বরাদ্দ রাখা উচিত। তবে বেশ কিছু রোগে অ্যানারোবিক ব্যায়াম করা ক্ষতিকর হতে পারে, তাই এই ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোন বয়সে কতটা মাত্রার অ্যানারোবিক ব্যায়াম করা যাবে সেটা ব্যায়ামের প্রশিক্ষক বলে দেবেন। আমি কিছুটা আভাস দিতে পারি। প্রাথমিক স্কুলের বয়সে নিরাপদে এই অ্যানারোবিক ব্যায়ামগুলো করা যায়, যেমন ধরো ডন বৈঠক বা 2-3 কিলোগ্রাম ওজনের ডাম্বেল ভাজা। হ্যাঁ, ওই 15 থেকে 20 মিনিটই যথেষ্ট। তৃতীয় শ্রেণীর ব্যায়াম যেটা বলছিলাম, খালি হাতের ব্যায়াম, এগুলোর তেমন বিশেষ কিছু নাম নেই, এগুলো দেখে শিখতে হবে। ব্যায়ামের মাস্টারমশাইরা অনেক সময় দেখিয়ে দেন। আমি কিছু নমুনা দেখাবো এর পরের ক্লাসে। এই ব্যায়ামগুলো 15 থেকে 30 মিনিট ধরে করতে পারলে ভালো। এই ব্যায়ামের ফলে আমাদের হাড়ের জয়েন্ট বা অস্থিসন্ধি বা গাঁট, তার চারপাশের যে পেশি, সেগুলো কর্মক্ষম থাকে, সুস্থ সবল থাকে। যোগব্যায়ামের মধ্যে হঠযোগ বা যোগাসন এক ধরনের খালি হাতের ব্যায়ামই বটে। শুধু একটা পার্থক্য, এই ব্যায়ামে শরীরের বিশেষ বিশেষ ভঙ্গিতে, যেটাকে এই ব্যায়ামের ভাষায় আসন বলে, ইংরেজিতে পশ্চার বলে, কিছুক্ষণ স্থির হয়ে থাকতে হয়। কিছুক্ষণ বলতে ধরো এই 1 থেকে 5 মিনিট। এই আসনগুলোরও আবার অনেক নাম আছে, আবার এক একটা আসনের কিছুটা রদবদল করে নতুন নতুন নাম দেওয়ারও চল আছে। আমি কয়েকটা আসনের নাম বলতে পারি, যেমন ধরো পদ্মাসন, শবাসন, উত্থিত পদ্মাসন, হলাসন, অর্ধমচ্ছেন্দ্রাসন, গোমুখাসন, শলভাসন, ভুজঙ্গাসন, ধনুরাসন, ময়ূরাসন, শীর্ষাসন, এইসব। আমি যে আসনগুলোর নাম বললাম সেগুলো যদি কেউ সবকটা করতে চায় তাহলে 30 থেকে 40 মিনিট মতো সময় লাগবে। আমি এর পরের ক্লাসে ছবি দিয়ে কয়েকটা আসনের নাম দিয়ে বোঝানোর চেষ্টা করব। এই ধরনের ব্যায়ামেও কোনো যন্ত্রপাতি লাগে না, তাই এগুলো এক ধরনের খালি হাতের ব্যায়ামই বটে। আমি এই কথাটা আরেকবার উল্লেখ করেছি, আবারও বলছি, যোগব্যায়ামের প্রবক্তা যারা, ওই সাধু সন্ন্যাসীদের মতন যারা যোগব্যায়ামের ব্যবসা ফেলে বসে আছেন, তারা কিছু আলাদা প্রাপ্তির কথা বলেন। তারা বলেন যে সুগারের রোগ, হাঁপানি রোগ, ব্লাড প্রেশারের রোগ সেরে যাবে এই যোগব্যায়ামে। এই দাবি অযৌক্তিক, অবৈজ্ঞানিক ও ভাওতাবাজিতে ভরা। একথা মনে রেখে যোগব্যায়ামকে তাই কেবল খালি হাতের ব্যায়াম বলেই উল্লেখ করেছি। এই ব্যায়ামের সুফলকে অযৌক্তিকভাবে বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা বুঝে নিতে না পারলে আমাদের একটা ক্ষতি হয়ে যাবে, বরং বলা যায় হচ্ছেও। কম কষ্ট করে রোগ মুক্তির জন্য পৃথুলা মানে মোটা সচ্ছল ভদ্রলোক ভদ্রমহিলারা যোগব্যায়ামের সেন্টারে গিয়ে ভর্তি হচ্ছেন এবং সেখানে গিয়ে অর্থের ও সময়ের অপচয় করছেন এই আশায় যে এর ফলে তারা রোগা হবেন, তন্নি হবেন, রোগ মুক্তি হবে। তাই কি হয়? যোগব্যায়ামের বিজ্ঞাপনে বলে চর্বি কমে যাবে, ডায়াবেটিস সেরে যাবে, উচ্চ রক্তচাপ
কমে যাবে, তার জন্য ওষুধ লাগবে না, বিশেষ খাটতেও হবে না, এইটাই লোকে খাচ্ছে। এই যে সাইড এফেক্ট নেই, ভবিষ্যতে ওষুধ ছেড়ে দেওয়ার আশ্বাস রয়েছে এবং সর্বোপরি না খেটে হাতে নাতে ফল লাভ, এটাতেই মজেছে পাবলিক। মিষ্টি কথার এই একটা সুবিধে, বিশেষত ঘাম না ঝরিয়ে ফল লাভ হবে, এই কথাটা লোকের বড় মিষ্টি লাগে। পরীক্ষায় ফল লাভের ইচ্ছে তো খালি পরীক্ষার আগের রাতের ফাঁকিবাজ ছাত্রের একচেটিয়া নয়। এর পরের ক্লাসে অর্থাৎ ব্যায়াম সম্পর্কিত চতুর্থ ও শেষ ক্লাসে খালি হাতের ব্যায়াম ও যোগ ব্যায়ামের কিছু নমুনা দেখানোর চেষ্টা করব। আমি মডেল হিসেবে কাউকে পাইনি, অগত্যা সেখানে আমাকে নিজেকেই মডেল হতে হবে। তো সুতরাং দেখা হবে পরের ক্লাসে। আজ এই পর্যন্ত। তাহলে দেখলে এই বিষয়গুলো মনে রাখবে, আমাদের এগুলো মেনে চলতে হবে, বারবার বুঝতে হবে, বুঝে তারপর সেটা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। এরপর চলো আমরা চলে যাই ছোট্ট স্বপ্নীলের কাছে। স্বপ্নীল তোমাদের দেখাবে বাতাসের যে আয়তন আছে তা কিন্তু আমরা একটা সুন্দর পরীক্ষা করে বুঝতে পারি। দেখে নিই চলো। নমস্কার, আমি স্বপ্নীল ঘোষ। আমি রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলে ৪র্থ শ্রেণীতে পড়ি। আচ্ছা বন্ধুরা, তোমাদের চারপাশে কি রয়েছে? তোমরা নিশ্চয়ই বলবে খাট, টেবিল, চেয়ার, টিভি, ব্যাগ, এগুলোই তো। কিন্তু খেয়াল করো, তোমাদের চারপাশে কিন্তু বাতাসও রয়েছে। এই বাতাস যে কিছুটা জায়গা জুড়ে থাকে, এটা আমরা কিভাবে বুঝবো? চলো এটা বোঝার জন্য আমরা একটা পরীক্ষা করি। এই পরীক্ষার জন্য আমাদের উপকরণ লাগবে একটি কাঁচের জার, স্বচ্ছ জার, তোমরা একটি স্বচ্ছ পাত্রও নিতে পারো, কিছুটা জল এবং মার্কার পেন, একটি বেলুন এবং রং আর একটি পেন গোলানোর জন্য। আমি এই মার্কার পেন দিয়ে এই যতটা জল আছে ততটা এই মার্কার পেনে দিয়ে এটাতে দাগ দিয়ে নিয়েছি। এরপরে আমি এটাতে রংটা দিয়ে দেব। এরপরে আমি এটাকে গুলিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাতে এই বেলুনটি ফেলে দিলাম। দেখো, সামান্য মাত্র জল অপসারিত হলো। এরপর আমি আমার হাতটিও ডোবালাম। দেখো, এতেও সামান্যই জল অপসারিত হলো। এরপরে আমি এই বেলুনটিতে বাতাস দেব। এরপরে আমি এই বেলুনটিকে ডোবাবো। দেখো, যতটা দাগ দেওয়া ছিল তার থেকেও অনেক উঁচুতে জল উঠে এসেছে। এর কারণটা কি? আমি যখন এই বেলুনে বাতাস দিয়েছিলাম, সেই বাতাসটা আমি জলেও ডোবালাম। এই বাতাসের যতটা বাতাস ছিল এই বেলুনে, তার সমপরিমাণ জল অপসারিত হলো। তাহলে আমরা বুঝলাম যে বাতাসও কিছুটা জায়গা জুড়ে থাকে। নমস্কার। তাহলে দেখলে তো, বাতাসও কিছুটা জায়গা নেয়, আমরা বুঝতে পারি না কিন্তু সহজে। তো এই যে জলটা বাড়লো, এই জলটাই হচ্ছে বাতাসটার আয়তন। তো এই যে জলটা বাড়লো সেটাকে আমরা কি দিয়ে মাপতে পারি? আগের দিন তোমাদের বলেছি মাপনী চোঙ দিয়ে। তো এই মাপনী চোঙ আমরা কিভাবে বানাবো সেটা নিশ্চয়ই আমরা একদিন দেখে নেব। তাহলে আজ আমাদের সময় শেষ। আশা করি তোমাদের আমরা যে বিষয়গুলো বললাম ভালো লেগেছে। এরপর তোমরা এগুলো একটু লেখো, এগুলো একটু করার চেষ্টা করো এবং অবশ্যই অঙ্কগুলো কাঠ দিয়ে কাঠি দিয়ে করো। ঠিক আছে? আমাদের এই ক্লাস তোমাদের কেমন লাগছে তা জানার ইচ্ছে রইল। আমাদের জানানো ঠিকানা রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট বন রাধানগর, জেলা বাঁকুড়া। আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে জানানো যেতে পারে 9474565047। তাহলে আজ আমরা আসি, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। খুব ভালো থাকবে, টাটা।